আমাদের আজকের ডিসকাশনের বিষয় 12 এর সেমিস্টার 3 এর হ্যালো অ্যালকেনস এন্ড হ্যালোএনস চ্যাপ্টারের একটা পার্ট অর্গানোমেটালিক কম্পাউন্ডস। বাংলায় এদের বলা হয় জৈব ধাতব যৌগ। অর্গানোমেটালিক কম্পাউন্ড কাদের বলা হয়, এক্সাম্পল কি, এদের কিভাবে তৈরি করা হয় অর্থাৎ এদের কিভাবে প্রিপেয়ার করা হয়, এদের কেমিক্যাল প্রপার্টি, রিঅ্যাক্টিভিটি এন্ড এদের ইউটিলিটি বা ইউজফুলনেস কি আছে, এদের অ্যাপ্লিকেশনস কি আছে, এই বিষয়গুলো আমাদের অর্গানোমেটালিক কম্পাউন্ডস ডিসকাশন টপিকের আন্ডারে ডিসকাস করা হবে। প্রথমে আমরা দেখব অর্গানোমেটালিক কম্পাউন্ড কাদের বলে। যখন কোনো অর্গানিক কম্পাউন্ডে কার্বনের সাথে মেটাল ডিরেক্টলি বন্ডেড থাকে তখন সেই কম্পাউন্ডগুলোকে আমরা বলি অর্গানোমেটালিক কম্পাউন্ড বা জৈব ধাতব যৌগ। মনে রাখতে হবে কার্বনের সঙ্গে মেটাল ডিরেক্টলি বন্ডেড থাকা চাই, অর্থাৎ অর্গানিক কম্পাউন্ডটাতে কোনো মেটাল তো আছে কিন্তু সেটি কার্বনের সাথে যদি ডিরেক্টলি বন্ডেড না হয় তাহলে সেগুলোকে আমরা অর্গানোমেটালিক কম্পাউন্ড বলতে পারবো না। এই মেটাল কোনো অ্যালকালি মেটাল অর্থাৎ গ্রুপ 1 এর মেটাল হতে পারে, যেমন লিথিয়াম, সোডিয়াম, এই অ্যালকালি মেটালগুলি। গ্রুপ 2 এর মেটাল হতে পারে, যেমন ম্যাগনেসিয়াম। কোনো ট্রানজিশন মেটালও হতে পারে, অর্থাৎ সন্ধিগত মৌল, যেমন ধরো কপার, জিঙ্ক, ক্যাডমিয়াম, আয়রন, এইগুলি। আবার কোনো মেটালয়েডও হতে পারে। এইরকম কোনো একটি মেটাল যখন অর্গানিক কম্পাউন্ডে কার্বনের সঙ্গে ডিরেক্টলি বন্ডেড হয় তখন আমরা সেই কম্পাউন্ডগুলোকে অর্গানোমেটালিক কম্পাউন্ড বলি। কিছু এক্সাম্পল আমরা দেখে নিই। প্রথমে RLi, এই জেনারেল ফর্মুলার অর্গানোমেটালিক কম্পাউন্ডগুলিকে আমরা বলি অর্গানোলিথিয়াম কম্পাউন্ডস। আর অ্যালকাইল গ্রুপ বা অ্যারাইল গ্রুপ বন্ডেড উইথ লিথিয়াম মেটাল। লিথিয়াম যেহেতু গ্রুপ 1 এর এলিমেন্ট, এর ভ্যালেন্সি 1, তাই একটা ভ্যালেন্সিতেই এই গ্রুপটি অ্যাটাচড আছে। অ্যালকাইল গ্রুপের एग्जांपल হিসেবে আমরা নিতে পারি সিম্পল অ্যালকাইল গ্রুপ মিথাইল, তাহলে এর নাম হয়ে যায় মিথাইল লিথিয়াম। অর্থাৎ RLi এই জেনারেল ফর্মুলার কম্পাউন্ডগুলির নেম হবে অ্যালকাইল লিথিয়াম। যখন এই অ্যালকাইল গ্রুপটা মিথাইল, নাম হয়ে গেল মিথাইল লিথিয়াম। যদি অ্যালকাইল গ্রুপটা ইথাইল হয় নাম হয়ে যাবে ইথাইল লিথিয়াম। যদি অ্যালকাইল গ্রুপের জায়গায় কোনো অ্যারাইল গ্রুপ যেমন ফিনাইল গ্রুপ প্রেজেন্ট থাকে তখন তার নাম হয়ে যাবে ফিনাইল লিথিয়াম ইত্যাদি। তাহলে RLi হয়ে গেল এক ধরনের অর্গানোমেটালিক কম্পাউন্ড, কারণ সেখানে কার্বনের সাথে মেটাল ডিরেক্টলি বন্ডেড। ম্যাগনেসিয়াম একটা বাইভ্যালেন্ট মেটাল। ম্যাগনেসিয়ামের অর্গানোমেটালিক কম্পাউন্ডগুলির মধ্যে ম্যাগনেসিয়াম তার একটি ভ্যালেন্সিতে কোনো একটি হ্যালোজেন, আর একটি ভ্যালেন্সিতে কোনো একটি অ্যালকাইল বা অ্যারাইল গ্রুপ প্রেজেন্ট থাকতে পারে। অর্থাৎ এদের জেনারেল ফর্মুলা হয়ে যায় RMgX বা ArMgX। X একটা হ্যালোজেন, সেটা ক্লোরিন হতে পারে, ব্রোমিন হতে পারে বা আয়োডিনও হতে পারে। RMgX ফর্মুলা মেইনটেইন করলে অর্থাৎ অ্যালকাইল গ্রুপ প্রেজেন্ট থাকলে আমরা এদের নাম বলি অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড এন্ড অ্যারাইল গ্রুপ প্রেজেন্ট থাকলে তাদের নাম হয়ে যায় অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। এইগুলি হলো ম্যাগনেসিয়ামের অর্গানোমেটালিক কম্পাউন্ড। কোন ট্রানজিশন মেটাল যেমন কপার যদি প্রেজেন্ট থাকে তখন কপার যেহেতু বাইভ্যালেন্ট আমরা ফর্মুলা পাই R2Cu, অর্থাৎ কপারের সাথে দুটি অ্যালকাইল গ্রুপ বন্ডেড। আমরা অ্যালকাইল গ্রুপ কথাটা ব্যবহার করলেও তোমাদেরকে মনে রাখতে হবে
গ্রুপটা অ্যালকাইলও হতে পারে, অ্যারাইলও হতে পারে। বাইভ্যালেন্ট কপার সেই জন্য দুটি অ্যালকাইল গ্রুপ বা দুটি অ্যারাইল গ্রুপ প্রেজেন্ট থাকে, এর নাম হয়ে গেল ডাই অ্যালকাইল কপার। কেন ডাই অ্যালকাইল কপার? কারণ অ্যালকাইল গ্রুপটি দুটো প্রেজেন্ট, টু অ্যালকাইল গ্রুপস, সো ডাই অ্যালকাইল কপার। আবার কপারের আরো একটা ফর্মুলার অর্গানোমেটালিক কম্পাউন্ড হয়, সেটা R2CuLi। এখানে দেখো দুটো ডিফারেন্ট মেটাল প্রেজেন্ট। এই ধরনের কম্পাউন্ডের বন্ডিংটা কি রকম সেটা আমরা ডিসকাশন এগোনোর সঙ্গে সঙ্গে ধীরে ধীরে জানব। এদের নাম ডাই অ্যালকাইল কিউপ্রো লিথিয়াম और লিথিয়াম ডাই অ্যালকাইল কিউপ্রেট। অ্যালকাইল গ্রুপগুলি যদি ধরে নাও মিথাইল গ্রুপ, তখন তার নাম হয়ে যাবে লিথিয়াম ডাইমিথাইল কিউপ্রেট। এভাবে অ্যালকাইল গ্রুপটা যেমন হবে আমরা সেটাকে এভাবে ডাই অ্যালকাইল হিসাবে বলব। একই রকম ভাবে জিঙ্ক বাইভ্যালেন্ট, তাহলে আমরা বলবো R2Zn। এরা হয়ে গেল অর্গানো জিঙ্ক কম্পাউন্ড, এদের নাম আমরা বলি ডাই অ্যালকাইল জিঙ্ক, ডাই অ্যালকাইল জিঙ্ক। ক্যাডমিয়াম বাইভ্যালেন্ট R2CD, ডাই অ্যালকাইল ক্যাডমিয়াম। আবার লেড যদি প্রেজেন্ট থাকে, যেহেতু লেড গ্রুপ 4 এর এলিমেন্ট অর্থাৎ ভ্যালেন্সি 4, সেই হিসাবে চারটে অ্যালকাইল গ্রুপ বন্ডেড টু লেড। যেমন আমরা কার্বনের টেট্রাহেড্রালি চারটে সিঙ্গেল বন্ডেড গ্রুপসকে দেখি, তেমনই ভাবে লেড চারটি অ্যালকাইল গ্রুপের সাথে অ্যাটাচ থাকবে, অর্থাৎ কার্বনের জায়গায় লেড। এই হয়ে গেল আমাদের টেট্রা অ্যালকাইল লেড। এই টেট্রা অ্যালকাইল লেড কম্পাউন্ডগুলির মধ্যে যখন আর একটা ইথাইল গ্রুপ CH3CH2 টেট্রা লেড, তখন এর নাম হয় টেট্রা ইথাইল লেড। কম্পাউন্ডকে ছোট করে ডাকা হয় TEL, টেট্রা ইথাইল লেড। এই কম্পাউন্ডটাকে মোটর ভেহিকলসে অ্যান্টিনক কম্পাউন্ড হিসাবে ইউজ করা হয়, বা হতো বলাটা ভালো। এখন লেড পয়জনিং এর জন্য অ্যান্টিনক কম্পাউন্ড হিসাবে এর ইউজ ব্যান, কিন্তু একটা সময়ে মোটর ভেহিকলসে অ্যান্টিনক কম্পাউন্ড হিসাবে টেট্রাইথাইল লেড দারুণভাবে ব্যবহার করা হতো। তাই টেট্রাইথাইল লেড এই অর্গানোমেটালিক কম্পাউন্ডটা আমাদের মাঝে মাঝে কোশ্চেন আসে যে অ্যান্টিনক কম্পাউন্ড হিসাবে কোন অর্গানোমেটালিক কম্পাউন্ডটিকে ইউজ করা হয়, তখন আমরা বলি টেল অর্থাৎ টেট্রাইথাইল লেড। তাই একে আমরা একটু মনে রাখবো, যখন আমরা কোশ্চেন আনসারের ডিসকাশনে আসব তখন কিন্তু সেই কোশ্চেনটি আমরা পাবো। অ্যান্টিনক কম্পাউন্ড, টেট্রাইথাইল লেড, এইগুলি হলো কিছু অর্গানোমেটালিক কম্পাউন্ডের এক্সাম্পল। এখন আমরা দেখব যে মেটাল থাকলেই যে অর্গানোমেটালিক কম্পাউন্ড হবে তার কোনো মানে নেই। ধরো একটা অ্যালকোহল আর বন্ড OH, এই অ্যালকোহলে যদি আমরা কোনো অ্যাক্টিভ মেটাল অ্যাড করি, যেমন ধরো সোডিয়াম বা লিথিয়াম, তাহলে যেহেতু অ্যালকালি মেটাল অ্যান্ড OH বন্ডে হাইড্রোজেনটা অ্যাসিডিক, অ্যাসিডিক হাইড্রোজেন আমরা কাকে বলি? যখন হাইড্রোজেন প্লাস ডেল চার্জ পায় তখন তাকে আমরা বলি অ্যাসিডিক হাইড্রোজেন। তো অ্যাসিডিক হাইড্রোজেন থাকলে সোডিয়াম, লিথিয়াম এইরকম অ্যাক্টিভ মেটালগুলি সেই হাইড্রোজেনটিকে রিপ্লেস করে, অর্থাৎ আমরা পাই RONA। এর নাম কি হবে? ONA বন্ডটা আয়নিক, তাহলে এর নাম হয়ে গেল সোডিয়াম অ্যালক অক্সাইড। যেহেতু অক্সিজেন এখানে মাইনাস আছে তাই আমরা বলছি অক্সাইড, পুরো নাম হয়ে গেল সোডিয়াম
অ্যালকক্সাইড। এই কম্পাউন্ডটিতে দেখো একটা মেটাল প্রেজেন্ট সোডিয়াম, কিন্তু তাহলেও একে আমরা অর্গানোমেটালিক কম্পাউন্ড বলতে পারবো না, কারণ এখানে সোডিয়াম কার্বনের সাথে ডিরেক্টলি বন্ডেড নেই, সোডিয়াম অক্সিজেনের সঙ্গে বন্ডেড, আর কার্বনের সঙ্গে ডিরেক্টলি বন্ডেড মেটাল না থাকলে সেটা অর্গানোমেটালিক কম্পাউন্ড হয় না। একইভাবে ধরো কার্বক্সিলিক অ্যাসিড RCOOH, বন্ড COOH কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, আমরা নিয়েছি RCOOH। একে যখন আমরা কোনো বেস দিই, যেমন ধরো NaOH or KOH, বেসের OH মাইনাস অ্যাসিডের H প্লাসের সঙ্গে রিঅ্যাক্ট করে ফর্ম করে ওয়াটার। অ্যাসিডের H এর জায়গায় বেসের মেটাল আসে, আমরা পাই সল্ট। সোডিয়াম সল্ট অফ দা কার্বক্সিলিক অ্যাসিড, যাকে আমরা বলছি সোডিয়াম কার্বক্সিলেট। যদি এটা অন্য কোনো মেটালের বেস হতো তাহলে সেই মেটালটি এখানে থাকতো, তাহলে কমনলি আমরা একে বলতে পারি মেটাল কার্বক্সিলেট। এগুলিও মেটাল থাকা সত্ত্বেও কোনো অর্গানোমেটালিক কম্পাউন্ড নয়, কারণ এখানেও মেটাল কার্বনের সাথে ডিরেক্টলি বন্ডেড নেই। একই রকম এক্সাম্পল আমরা তৈরি করতে পারি অ্যামিন নিয়ে। অ্যামিনেও যেহেতু নাইট্রোজেন ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, তার সঙ্গে হাইড্রোজেন আছে, তাই যখনই কোনো অ্যাক্টিভ মেটাল আমরা অ্যামিনে অ্যাড করি, মেটাল অ্যামিনের একটা হাইড্রোজেনকে রিপ্লেস করে। একটা H কে কমিয়ে দাও, তার জায়গায় Li কে দাও, অর্থাৎ আয়নিক বন্ড। এখানে মেটাল ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সঙ্গে বন্ডেড, কার্বনের সঙ্গে ডিরেক্টলি বন্ডেড নয়। এই যে কম্পাউন্ডগুলি দেখছো, এগুলি সবই এক ধরনের সকেট, অর্থাৎ ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সঙ্গে মেটাল প্রেজেন্ট। তাই এই ধরনের কম্পাউন্ডগুলি মেটাল থাকা সত্ত্বেও অর্গানোমেটালিক কম্পাউন্ড নয়। তাহলে আমাদেরকে এক্সামের সময় যখন কোনো একটা কম্পাউন্ড দেখিয়ে জিজ্ঞাসা করা হবে যে এটা অর্গানোমেটালিক কম্পাউন্ড কি না, সবচেয়ে সিম্পল উপায় হলো আমাদেরকে দেখতে হবে কম্পাউন্ডটাতে যেন কোনো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট যেমন অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস এগুলি না থাকে। যদি কম্পাউন্ডে এই ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টগুলি থাকে, কি কি বললাম, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, যদি এরা প্রেজেন্ট থাকে, তাহলে হাই প্রবাবিলিটি থাকবে যে মেটাল ওই ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টগুলির সাথেই বন্ডেড আছে। মেটালরা যেহেতু ইলেকট্রো পজিটিভ হয়, তারা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টকেই পছন্দ করে। সেই অবস্থায় আমরা কিন্তু তাকে অর্গানোমেটালিক কম্পাউন্ড বলতে পারবো না। তাই কোনো কম্পাউন্ড যখন আমরা চেক করব যে সেটা অর্গানোমেটালিক কম্পাউন্ড কি না, আমরা দেখব এগুলো নেই তো। যদি এরা থাকে তাহলে মেটালের এদের সঙ্গেই থাকার প্রবাবিলিটি। এই হয়ে গেল কাদেরকে অর্গানোমেটালিক কম্পাউন্ড বলা যাবে আর কাদেরকে বলা যাবে না। মেটাল কোনটি প্রেজেন্ট তার উপর ডিপেন্ড করে তাহলে অনেক ধরনের অর্গানোমেটালিক কম্পাউন্ড হয়। যেমন আমরা দেখলাম অর্গানো লিথিয়াম কম্পাউন্ড, অর্গানো কপার কম্পাউন্ড, অর্গানো জিঙ্ক, এটসেট্রা এটসেট্রা। এগুলির মধ্যে এইচএস সিলেবাসে এন্ড এইচএস রিলেটেড কম্পিটিটিভ এক্সামে দু ধরনের অর্গানোমেটালিক কম্পাউন্ড সবচেয়ে ইম্পর্টেন্ট। সেগুলোর মধ্যে RMgX or ARMgX, অর্থাৎ ম্যাগনেসিয়ামের যে অর্গানোমেটালিক কম্পাউন্ডস, এরা ইম্পর্টেন্ট, এন্ড কপারের অর্গানোমেটালিক কম্পাউন্ড ইম্পর্টেন্ট, অর্থাৎ লিথিয়াম ডাইঅ্যালকাইল কিউপ্রেট, এদেরকে আমাদের একটু বিশেষভাবে শিখতে হবে, আর এই দুটি ধরনের কম্পাউন্ডকেও আমাদের একটু বিশেষভাবে শিখতে হবে। আমরা প্রথমে এই ধরনটি দেখব, সেটি পুরো শেখা হয়ে গেলে এদের বিষয়ে জানব। তাই আমরা প্রথমে দেখব RMgX এন্ড ARMgX ধরনের অর্গানোমেটালিক কম্পাউন্ডগুলিকে কিভাবে সিনথেসিস করা যায়, এদেরকে কি কি কাজে লাগানো যায় সেটা। ভিক্টর গ্রিনার্ড নামে একজন সায়েন্টিস্ট
ধরনের অর্গানোমেটালিক কম্পাউন্ডগুলির উপর এক্সটেন্সিভ রিসার্চ করেন অ্যান্ড এদেরকে ইউজ করে অন্যান্য অর্গানিক কম্পাউন্ড কত ধরনের বানানো যায়, কত ভ্যারাইটির বানানো যায় সেটা শো করেন। এদেরকে ইউজ করে অনেক ধরনের অর্গানিক কম্পাউন্ড বানানো সম্ভব। তার এক্সটেন্সিভ রিসার্চের জন্য ভিক্টর গ্রিগনার্ডকে 1912 নোবেল প্রাইজ দেওয়া হয়। কম্পাউন্ডগুলির উপর এক্সটেন্সিভলি কাজ করার জন্য এই দুটি জেনারেল ফর্মুলার কম্পাউন্ডকে গ্রিগনার্ড রিএজেন্ট নামে ডাকা হয়। তাহলে তোমাদেরকে প্রশ্ন করা হবে গ্রিগনার্ড রিএজেন্ট কাদের বলা হয়? তোমরা বলবে RMgX অর্থাৎ অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড and ARMgX অর্থাৎ অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। এই জেনারেল ফর্মুলার যে কম্পাউন্ডগুলি এদেরকে একসঙ্গে গ্রিগনার্ড রিএজেন্ট বলা হয়। যেখানে X একটি হ্যালোজেন, সেটা হতে পারে ক্লোরিন, ব্রোমিন বা আয়োডিন। তাহলে আমরা মেন হেডিং অর্গানোমেটালিক কম্পাউন্ডস এর আন্ডারে এবার একটা সাব হেডিং করব গ্রিগনার্ড রিএজেন্ট। প্রথমে আমরা দেখব গ্রিগনার্ড রিএজেন্টের কিছু এক্সাম্পল এন্ড তাদের নেমিং। যখন অ্যালকাইল গ্রুপ প্রেজেন্ট অর্থাৎ নামটা হবে এই ধরনের অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, যদি অ্যালকাইল গ্রুপটা মিথাইল নিই এন্ড হ্যালোজেন হিসাবে ধরে নাও ক্লোরিন রাখি, তাহলে এর নাম হয়ে যায় মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। অ্যালকাইল গ্রুপটাকে পাল্টে আমরা এবার ইথাইল গ্রুপ করে নিই। ইথাইল ম্যাগনেসিয়াম, হ্যালোজেনটাকে একটু বদলে নিই, ধরে নিচ্ছি ব্রোমিন, তখন নাম হয়ে গেল ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। এইগুলি হলো তাহলে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডের এক্সাম্পল। অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডগুলির মধ্যে অ্যারাইল গ্রুপ হিসাবে আমরা সবচেয়ে কমনলি নোন অ্যারাইল গ্রুপ নিলাম ফিনাইল গ্রুপ অর্থাৎ বেনজিন রিং। এটি আমাদের ফিনাইল গ্রুপ। তাহলে ফিনাইল ম্যাগনেসিয়াম, হ্যালোজেনটা ধরে নিচ্ছি আয়োডিন, ফিনাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড। এইগুলি কয়েকটা গ্রিগনার্ড রিএজেন্টের এক্সাম্পল এন্ড তাদের নেমিং কিভাবে করে সেটা আমরা জানলাম। এবার আমরা আসবো গ্রিগনার্ড রিএজেন্ট কিভাবে প্রিপেয়ার করা হয় সে বিষয়ে। বোর্ড আমরা একটু ক্লিয়ার করে নিই। তাহলে আমরা হেডিং করি প্রিপারেশন। কোন একটি অ্যালকাইল বা অ্যারাইল হ্যালাইড নেওয়া হয়। আমরা প্রথমে একটি অ্যালকাইল হ্যালাইড নিলাম RX, যেখানে X হতে পারে ক্লোরিন বা ব্রোমিন বা আয়োডিন আর একটি অ্যালকাইল গ্রুপ। এক্সাম্পল হিসেবে তোমরা ভেবে নিতে পারো CH3Cl মিথাইল ক্লোরাইড। এরকম একটি অ্যালকাইল হ্যালাইডের সাথে ম্যাগনেসিয়াম ডাস্ট মিক্স করা হয়, ম্যাগনেসিয়াম ডাস্ট বা ম্যাগনেসিয়াম চূর্ণ মেশানো হয়। সলভেন্ট হিসাবে প্রেজেন্ট থাকে ড্রাই অ্যালকোহল ফ্রি ইথার। এটি হলো আমাদের সলভেন্ট বা মিডিয়াম ড্রাই অ্যালকোহল ফ্রি ইথার। যে কন্টেনারে প্রিপারেশনটা করা হচ্ছে সেই কন্টেনারে ইনার্ট গ্যাসের অ্যাটমসফিয়ার মেইনটেইন করা হয়। আমাদের কাজ হলো Mg কে RX বন্ডের মাঝখানে রেখে দেওয়া।
এদের মাঝখানে mg কে রেখে দেওয়া। এই হয়ে গেল আমাদের প্রোডাক্ট। তাহলে ইকুয়েশনটা ভেরি সিম্পল, rx প্লাস mg, mg কে আমরা rx বন্ডের মাঝে রেখে দেব, আমরা পেয়ে যাব rmgx। একইভাবে আমরা কোনো অ্যারাইল হ্যালাইড নিতে পারতাম, অ্যারাইল হ্যালাইড ইউজ করলে একইভাবে ম্যাগনেসিয়াম ডাস্ট মিশিয়ে ড্রাই অ্যালকোহল ফ্রি ইথার মিডিয়ামে ইনার্ট গ্যাস অ্যাটমসফিয়ার মেইনটেইন করে আমরা পেয়ে যাব ArMgX। একই ধরনের ইকুয়েশন, Ar and X এর মাঝে আমাদেরকে mg কে প্লেস করে দিতে হবে। ইকুয়েশনটি ভেরি সিম্পল, তাই মেকানিজম করে ইকুয়েশনটা মনে রাখার আমাদের প্রয়োজন পড়বে না। কিন্তু তোমাদের মধ্যে যারা মেকানিজমে খুব ইন্টারেস্টেড, মেকানিজম দেখতে ভালো লাগে, মেকানিজম করতে ভালো লাগে, অর্থাৎ অর্গানিক কেমিস্ট্রিটাকে একটু বেশি ভালোবাসো, তাদের জন্য আমি মেকানিজমটি একবার শো করে দিচ্ছি। কিন্তু মেকানিজমের ভেতর থেকে প্রবলেম বিশেষ আসে না এই প্রিপারেশনটার ক্ষেত্রে। মেকানিজমটি একবার চটপট দেখি। ম্যাগনেসিয়াম গ্রুপ 2 এর মেটাল, অর্থাৎ ম্যাগনেসিয়ামের আউটার মোস্ট সেলে দুটি ইলেকট্রন প্রেজেন্ট, সেই দুটি ইলেকট্রনকে আমরা দুটি ডট দিয়ে শো করলাম। অ্যালকাইল হ্যালাইডে হ্যালোজেন যেহেতু কার্বনের চেয়ে মোর ইলেকট্রোনেগেটিভ, তাই বন্ডিং ইলেকট্রনগুলিকে হ্যালোজেন নিজের দিকে ড্র করে, পার্সিয়াল নেগেটিভ চার্জ পায়। কার্বন অর্থাৎ অ্যালকাইল গ্রুপ পার্সিয়াল পজিটিভ চার্জ পায়। এখানে ইলেকট্রনের ডেফিসিয়েন্সি দেখে ম্যাগনেসিয়াম তার একটি ইলেকট্রন অ্যালকাইল গ্রুপকে ডোনেট করে। খেয়াল করো, হাফ অ্যারো, হাফ অ্যারো সিঙ্গেল ইলেকট্রন ট্রান্সফারকে বোঝায়, অর্থাৎ একটি ইলেকট্রন ট্রান্সফার বোঝায়। তাই ম্যাগনেসিয়াম একটি ইলেকট্রন আর কে দিল। এখন rx এ r এর অক্টেট, অর্থাৎ কার্বনের অক্টেট বা অষ্টক যেহেতু অলরেডি ফিল্ড ছিল, ফুল ছিল, যখনই একটা ইলেকট্রন আর গেইন করলো, কার্বনের ভ্যালেন্স সেলে 9টা ইলেকট্রন অর্থাৎ 9 ইলেকট্রন হতে চাইবে, যেটা পসিবল নয়। সে কারণে rx বন্ডের হেটেরোলিসিস হলো x এর দিকে, x ইলেকট্রন চাইছিল, তাই x এর দিকে rx বন্ডের হেটেরোলিসিস হলো। খেয়াল করো, কমপ্লিট অ্যারো, অর্থাৎ দুটো ইলেকট্রনই x পেল। যেমন আমরা অ্যারো দিলাম, তাই দেখে আমরা এবার রেজাল্ট ড্র করব। ম্যাগনেসিয়ামের একটি ইলেকট্রন প্রেজেন্ট, আরেকটা ইলেকট্রন কার্বনকে ডোনেট করে দিয়েছে, অর্থাৎ ম্যাগনেসিয়ামের একটা ইলেকট্রন লস প্লাস চার্জ। একটা ইলেকট্রন হারিয়ে ম্যাগনেসিয়াম হয়ে গেল প্লাস। আর ম্যাগনেসিয়ামের কাছে একটি ইলেকট্রন পেল, ফর্ম হলো আর ডট। হ্যালোজেন এই বন্ডের দুটো ইলেকট্রনই পেল, একটা হ্যালোজেনের নিজেরই ছিল, একটা এক্সট্রা পেল, সেই হিসাবে x হয়ে গেল মাইনাস। এইগুলি হলো আমাদের প্রোডাক্ট। এখানে দেখে রাখার মতো বা মনে রাখার মতো হলো আর ডট, অ্যালকাইল ফ্রি র্যাডিক্যাল। তার মানে এই হয়ে গেল রিঅ্যাকশন ইন্টারমিডিয়েট। অ্যালকাইল ফ্রি র্যাডিক্যালটা এই রিঅ্যাকশন ইন্টারমিডিয়েট, এটা আমরা মনে রাখতে পারলে আমাদের ভালো হয়। Mg প্লাস and X মাইনাস এরা কম্বাইন করে তৈরি হলো MgX, যেখানে ম্যাগনেসিয়ামের অড ইলেকট্রনটি প্রেজেন্ট। Mg প্লাস and X মাইনাস থেকে হলো MgX, যেখানে Mg এর অড ইলেকট্রনটি আছে। তাহলে এখন আমাদের হাতে পড়ে রইল R ডট and MgX ডট। R ডট and MgX ডট এরা এদের একটি করে ইলেকট্রন শেয়ার করে তৈরি হলো আর Mg এর মধ্যে একটা কোভ্যালেন্ট বন্ড। আমরা পেয়ে গেলাম
আমাদের অর্গানোমেটালিক কম্পাউন্ড অর্থাৎ গ্রিগনার্ড রিএজেন্ট RMgX। তাহলে R and Mg এর মাঝে বন্ডটা কিন্তু একটি করে ইলেকট্রন শেয়ার করে একটা কোভ্যালেন্ট বন্ড ফর্ম হলো। এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে মেকানিজম থেকে আমরা কি কি পেলাম? ফ্রি র্যাডিক্যাল প্রডিউস হয়েছে, অর্থাৎ এই মেকানিজমটি একটি ফ্রি র্যাডিক্যাল পাথওয়ে। রিঅ্যাকশনটি ফ্রি র্যাডিক্যালের উপর দিয়ে যাবে। কি ধরনের পাথওয়ে? এটি একটি ইনসারশন রিঅ্যাকশন। ইনসারশন রিঅ্যাকশন। তোমরা বলবে ইনসারশন মানে কি? ইনসারশন মানে বাংলায় হয় জুড়ে যাওয়া, বসে যাওয়া, কোনো জায়গায় ঢুকে পড়া। যখন আমরা এই রিঅ্যাকশনটাকে সিম্পলি দেখছি, দেখো Mg RX বন্ডের মাঝখানে যদি ঢুকে পড়ে তবে আমরা এই প্রোডাক্টটা পাই। R and X এর মাঝখানে Mg ঢুকে পড়েছে, তাই এই রিঅ্যাকশনটাকে বলা হচ্ছে ইনসারশন রিঅ্যাকশন। কেমন ইনসারশন? ম্যাগনেসিয়াম মেটাল, যেখানে ম্যাগনেসিয়ামের অক্সিডেশন নাম্বার 0, ইলেকট্রন ছেড়ে দিয়ে হয়েছে Mg+। তাহলে 0 থেকে প্লাস স্টেটে যাওয়া মানে ইলেকট্রন রিলিজ হওয়া, মানে অক্সিডেশন। তাহলে যেহেতু ম্যাগনেসিয়ামের অক্সিডেশন বা জারণ হয়েছে, তাই এটা একটা অক্সিডেটিভ ইনসারশন রিঅ্যাকশন। এই দুটি বিষয় আমরা মেকানিজমের মধ্যে থেকে পেলাম। কি পেলাম? এটা ফ্রি র্যাডিক্যালের উপর দিয়ে যায়, অর্থাৎ ফ্রি র্যাডিক্যাল পাথওয়ে। কেমন ধরনের রিঅ্যাকশন? ম্যাগনেসিয়াম যেহেতু RX বন্ডের মাঝে ইনসার্ট হয়ে গেছে, তাই ইনসারশন রিঅ্যাকশন। এন্ড ম্যাগনেসিয়ামের যেহেতু অক্সিডেশন হয়েছে, 0 থেকে পজিটিভ স্টেটে গেছে, তাই এটা একটা অক্সিডেটিভ ইনসারশন রিঅ্যাকশন। মেকানিজমের ভেতর থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা কম। একবার মেকানিজমটাকে আমরা শুধু দেখে রাখলাম, তাই এটাকে তোমরা একটু লাইটলি নিতেই পারো। কোশ্চেন আসে এই দুটি জায়গা থেকে। এই দুটি জায়গা কিন্তু আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট। কোথা থেকে? সলভেন্টকে নিয়ে কোশ্চেন আসে, এন্ড ইনার্ট গ্যাস অ্যাটমসফিয়ার, অর্থাৎ আমরা যে কন্ডিশনটা অ্যাপ্লাই করেছি, এই দুটি জায়গা থেকেই কোশ্চেন আসে। এগুলি কি কি ধরনের কোশ্চেন আসে সেগুলি আমরা দেখব। তার আগে আমরা একবার RMgX কম্পাউন্ডটার বন্ড পোলারিটিটা দেখে নিই। তাহলে প্রিপারেশন আমাদের হয়ে গেল। যদি বলো প্রিপারেশন তো হলো, দু একটি एग्जांपल করে নিলে খুব ভালো হয়। কোশ্চেন आंसर তো হবেই, কিন্তু এখন দু একটি एग्जांपल করা যাক। তাই না হয় করি। ধরো আমাকে কোশ্চেন দেওয়া হয়েছে CH3CH2Cl Mg ড্রাই ইথার। যখনই অ্যালকাইল হ্যালাইড এন্ড ম্যাগনেসিয়াম আমরা দেখব, তখনই বুঝবো গ্রিগনার্ড রিএজেন্ট তৈরি হবে। কেমন হবে? কার্বন হ্যালোজেন বন্ডের মাঝে আমাদের ম্যাগনেসিয়ামকে প্লেস করে দিতে হবে। এই যে CCl বন্ড, তার মাঝে ম্যাগনেসিয়ামকে প্লেস করে দিতে হবে। তাহলে কি হবে? CH3CH2 Cl নয়, প্রথমে Mg, তারপরে Cl। খুব সিম্পল বিষয়। ড্রাই ইথার সলভেন্ট, তাই সলভেন্টের তো রিঅ্যাকশনে অন্য কোনো রোল বিশেষ থাকে না। প্রোডাক্ট ফরমেশনে সলভেন্টকে দেখার আমার প্রয়োজন নেই, আমরা প্রোডাক্ট পেয়ে যাব। তেমনি ভাবে আমরা একটা অ্যারাইল হ্যালাইড নিই। ধরে নাও দেওয়া হয়েছে ব্রোমোবেনজিন। ব্রোমোবেনজিন তাকে দেওয়া হয়েছে একই রকম ভাবে Mg ড্রাই ইথার। সেই একই বিষয়, কার্বন হ্যালোজেন বন্ডের মাঝে আমাদের ম্যাগনেসিয়ামকে ইনসার্ট করতে হবে, অর্থাৎ রিং এর সাথে এতক্ষণ হ্যালোজেন বন্ডেড ছিল, এখন হবে ম্যাগনেসিয়াম বন্ডেড, এন্ড ম্যাগনেসিয়ামের সঙ্গে হবে হ্যালোজেন বন্ডেড, ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। এটি কি ছিল? ইথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এই দুটি एग्जांपलই আমাদের জন্য যথেষ্ট। CCl বা CBr বা CI যে বন্ড আমরা পাবো, কার্বন হ্যালোজেন যে বন্ড পাবো,
তার মাঝে আমাদেরকে ম্যাগনেসিয়ামকে ইনসার্ট করে দিতে হবে। এরপরে एग्जांपल আমরা কোশ্চেন পেপারেই করব। এবার আসি প্রপার্টি। প্রিপারেশন হয়ে গেল, এবার হলো প্রপার্টি। প্রপার্টির মধ্যে দেখার মতো বিষয় কি, আমরা আরেকবার RMGS কে লিখলাম। আমরা বারবার RMGS লিখব, কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে এটা অ্যারাইল গ্রুপও কিন্তু হতেই পারে, অর্থাৎ এটাও কিন্তু হতেই পারে। সবসময় শুধু অ্যালকাইল নিয়ে ভাববো না, ভাববো অ্যালকাইল গ্রুপের জায়গায় সেটা অ্যারাইল গ্রুপ হতেই পারে। দেখ, কার্বনের সাথে ম্যাগনেসিয়াম বন্ডেড, এই অ্যালকাইল গ্রুপের কোন একটি কার্বনের সাথেই তো ম্যাগনেসিয়াম বন্ডেড। বা যদি অন্যান্য ধরনের অর্গানোমেটালিক কম্পাউন্ড গুলো দেখি, সেখানেও কার্বনের সাথেই মেটাল বন্ডেড। এখন কার্বন নন মেটাল এন্ড বন্ড করে আছে একটা মেটালের সাথে, এখানেও তাই। তাহলে কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি মেটালের থেকে হায়ার। আমরা কি লিখব? ইলেকট্রোনেগেটিভিটি of carbon is higher than metals. সেই কারণে যদি আমরা এই বন্ডের বন্ডিং ইলেকট্রনগুলোকে কোন এলিমেন্টটা নিচের দিকে বেশি করে টানবে ভাবি, তাহলে যে বেশি ইলেকট্রোনেগেটিভ সে বেশি করে ড্র করবে। এখন যেহেতু কার্বন মেটালদের থেকে মোর ইলেকট্রোনেগেটিভ, তাই এই বন্ডিং ইলেকট্রনগুলোকে কার্বন নিজের দিকে ড্র করবে। নিশ্চয়ই বোঝাতে পারলাম, নন মেটাল মোর ইলেকট্রোনেগেটিভ, মেটাল লেস ইলেকট্রোনেগেটিভ। তাহলে যে মোর ইলেকট্রোনেগেটিভ সেই বন্ডিং ইলেকট্রনগুলোকে নিজের দিকে ড্র করবে। তাহলে সি মেটাল বন্ডটা, যেটা এখানে একটা CMG বন্ড, তার পোলারিটি যদি আমরা দেখাই, তাহলে আমরা ইলেকট্রনগুলোকে বন্ডিং ইলেকট্রনগুলোকে কার্বনের দিকেই ডিসপ্লেস করব। তাহলে পোলটা কেমন ক্রিয়েট হবে? কার্বনের পার্শিয়াল ইলেকট্রন গেইন, দ্যাট মিন্স মাইনাস ডেল চার্জ, এন্ড মেটালের পার্শিয়াল ইলেকট্রন লস। এটাই আমরা এবার এখানে ভাববো। তাহলে কার্বন ড্র করে, অ্যালকাইল গ্রুপের কার্বন ড্র করে, তাই আমরা বন্ডের পোলারিটি এই দিকে শো করব, ইলেকট্রন উইথড্রয়াল এই দিকে শো করব। তাতে কার্বন এন্ড পাবে পার্শিয়াল নেগেটিভ চার্জ, মেটাল এন্ড পাবে পার্শিয়াল পজিটিভ চার্জ। এইভাবে পোলারিটিটা তোমাদেরকে মনে রাখতে হবে। যদি বলো মনে রাখার আর কি আছে, এতে আর বিশেষত্ব কি? আসলে এখানেই অর্গানোমেটালিক কম্পাউন্ডদের বিশেষত্ব, যে কারণে ওরা পপুলার। যে কোনো ধরনের তুমি কম্পাউন্ড দেখে নাও, অ্যালকাইল হ্যালাইড, অ্যালকোহল, অ্যামিন, অ্যালডিহাইড, কিটোন, অ্যাসিড, এস্টার, যে কোনো ধরনের কম্পাউন্ড দেখে নাও, সব জায়গায় কিন্তু গ্রুপ ইলেকট্রন ড্র করে। অ্যালকাইল গ্রুপ সব সময় প্লাস ডেল চার্জ পায়, কিন্তু এখানে দেখো অ্যালকাইল গ্রুপ মাইনাস ডেল চার্জ পেয়েছে। তাহলে এটাই এদের স্পেশাল ফিচার, যেটা ওদেরকে অ্যাট্রাকটিভ বানায়, ওদেরকে ইউজফুল বানায় কেমিক্যাল সিনথেসিসে, যেটা আমরা ধীরে ধীরে এক্সপ্লোর করব এই হেডিং এর আন্ডারে। তাহলে ভালোভাবে মাথায় ধরে রাখো, যখনই গ্রিগনার্ড রিএজেন্টে তোমরা পোলারিটি শো করবে, শুধু গ্রিগনার্ড রিএজেন্ট কেন, যে কোনো অর্গানোমেটালিক কম্পাউন্ডে যখন বন্ড পোলারিটি শো করবে, কার্বন এন্ডকে অর্থাৎ অ্যালকাইল বা অ্যারাইল এন্ডকে নেগেটিভ পোল দেবে, মেটালকে পজিটিভ পোল তৈরি করবে। যেহেতু ম্যাগনেসিয়াম একটা হাইলি ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট, আমরা জানি গ্রুপ 1 and group 2 elements are very good metal, very good metal in the sense they are highly electropositive, তাই ওরা কোভ্যালেন্ট বন্ডের জায়গায় আয়নিক বন্ড বানানোই পছন্দ করে। তাই বন্ডটা যদিও কোভ্যালেন্ট, কিন্তু এই বন্ডে অনেকটাই আয়নিক ক্যারেক্টার প্রেজেন্ট থাকে। আমরা বলবো বন্ডটাকে দেখছি কোভ্যালেন্ট, দেখছি মানে এটা সত্যিই কোভ্যালেন্ট বন্ড, বাট স্ট্রং আয়নিক ক্যারেক্টার, অর্থাৎ এই বন্ড
যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। কখন ভেঙে যাবে? যখন আমরা এর সাথে রিঅ্যাক্ট করার মতো কোনো রিএজেন্ট বা কোনো সাবস্ট্রেট অ্যাড করব, তখনই কিন্তু এই বন্ড ব্রেক করে এই কম্পাউন্ডটাই আয়নিক কম্পাউন্ডের মতো বিহেভ করা শুরু করবে। কারণ কোভ্যালেন্ট বন্ড ফর্মেশনের নিয়মই হলো যে দুটো এলিমেন্টের মধ্যে কোভ্যালেন্ট বন্ড ফর্ম করেছো দুজনের ইলেকট্রোনেগেটিভিটি ক্লোজ হতে হবে। সাধারণভাবে তোমরা দেখবে দুটোই নন মেটাল থাকে যখন আমরা কোভ্যালেন্ট বন্ড ফর্ম করি, কিন্তু যেহেতু এখানে একটা ইলেকট্রোপজিটিভ মেটাল গ্রুপ 2 মেটাল প্রেজেন্ট আছে, তাই এখানে বন্ডটা কোভ্যালেন্ট হলেও তার নেচার কিন্তু এই ধরনের। তাহলে এবার যদি আমরা এই বন্ডটাকে ব্রেক করি আমরা কি কি পাবো? বন্ড ব্রেক হবে আর এর দিকে ইলেকট্রন ডিসপ্লেসমেন্ট, কারণ আগে থেকেই বলে আসছি মেটালের থেকে কার্বন মোর ইলেকট্রোনেগেটিভ, তাই বন্ডটা যখন ব্রেক করবে ইলেকট্রনগুলি কার্বন পাবে। বন্ডিং ইলেকট্রনগুলো যদি কার্বন পায় আমরা কি পাচ্ছি? আর মাইনাস, অর্থাৎ একটা কার্বনায়ন। আর মেটাল যেহেতু ইলেকট্রন লস করলো এটা হয়ে গেল Mgx প্লাস। তাহলে আমরা কি বুঝতে পারলাম? Grignard reagents or organometallic compounds are good source of carbanion. আমরা ভালোই জানি কার্বনায়ন ইজ হাইলি রিঅ্যাক্টিভ, সেটা আমরা রিঅ্যাকশন ইন্টারমিডিয়েটস যখন পড়েছি তখন শিখেছি এরা কেন হাইলি রিঅ্যাক্টিভ। আর নেগেটিভ চার্জটা ভালোভাবে ডোনেট করতে পারে, ভালো রকম ডোনেট করতে পারে বলে এই একই সঙ্গে গুড বেস এন্ড গুড নিউক্লিওফাইল, এই দুটি নেচারের জন্য গ্রিগনার্ড রিএজেন্ট অর্গানিক মলিকিউলস এর সিনথেসিসে ভীষণ ইম্পর্টেন্ট। এর ডিসোসিয়েশনে অর আয়োনাইজেশনে আমরা যে আর মাইনাস আয়ন পেলাম, এই আর মাইনাস আয়নকে নিউক্লিওফাইল বা বেস হিসাবে ইউজ করে আমরা অন্যান্য অনেক ধরনের অর্গানিক কম্পাউন্ড সিনথেসিস করতে পারি, যে কারণে ভিক্টর গ্রিগনার্ড নোবেল প্রাইজটা পেয়েছিলেন। আর আমাদেরকে এই গ্রিগনার্ড রিএজেন্ট হেডিং এর আন্ডারে ওই অর্গানিক কম্পাউন্ডগুলোকে সিনথেসিস করতেও হবে। আমরা ধীরে ধীরে এগোচ্ছি সেই দিকেই। তাহলে এটি ভীষণ ইম্পর্টেন্ট। কিভাবে গ্রিগনার্ড রিএজেন্ট আয়োনাইজ হয় সেটা তোমাকে জেনে রাখতে হবে, মনে রাখতে হবে। এক্সাম্পল দিই, ধরে নাও আমার কাছে আছে মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। তোমাকে বলা হলো একে আয়োনাইজ করে দেখাও, কি কি আয়ন পাবো। আমরা বলবো সি মেটাল CMG যে বন্ড, সেই বন্ডকে আমরা কার্বনের দিকে ব্রেক করব, এখানে যেমন করেছি। তাহলে আমরা পাবো CH3 মাইনাস and MgBr প্লাস, অর্থাৎ মিথাইল কার্বনায়ন। একই রকম ভাবে যদি বলা হয় ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, ব্রোমাইডটা একবার নিলাম, এবার একবার আয়োডাইড নিই, যাতে সব ধরনের হ্যালোজেনদেরকেই দেখার অভ্যেস তোমাদের থাকে। এখানেও এই যে সি মেটাল বন্ড, এই বন্ডকে আমরা আয়োনাইজ করব কার্বনের দিকে, অর্থাৎ ফিনাইল গ্রুপ মাইনাস, যাকে আমরা বলছি ফিনাইল কার্বনায়ন and MgI প্লাস। এইভাবে অ্যালকাইল বা অ্যারাইল গ্রুপটাকে তোমাদের মাইনাস করতে হবে এন্ড ম্যাগনেসিয়ামকে হ্যালোজেনটা সহ প্লাস করতে হবে। আবার কোন কার্বনকে মাইনাস করতে হবে? যে কার্বনে মেটাল ছিল, অর্থাৎ এই एग्जांपलটাও করি। ধরে নাও এই অর্গানোমেটালিক কম্পাউন্ডটি, এই গ্রিগনার্ড রিএজেন্টটি আছে, একে আয়োনাইজ করতে হবে। তাহলে আমরা কি করব? কার্বন মেটাল বন্ডটাকে কার্বনের দিকে আয়োনাইজ করব। তার মানে এই কার্বন হবে মাইনাস। তাহলে কি দেখছি? CH3 বন্ড CH বন্ড CH3, ইলেকট্রন পেয়ে কার্বন হয়েছে মাইনাস এন্ড MgCl প্লাস। এইভাবে তোমাদেরকে গ্রিগনার্ড রিএজেন্টকে আয়োনাইজ করতে হবে যখন আমরা
একটু পরেই সিনথেসিস গুলোতে যাব। তাহলে গ্রিগনার্ড রিএজেন্টের বন্ড পোলারিটি এন্ড আয়োনাইজেশন আমাদের শেখা হলো। এবার আমরা আসতে পারবো ওই বিষয়টায় যে সলভেন্ট হিসাবে তোমরাই বলো, যেহেতু এখন আর বোর্ডে লেখা নেই, সলভেন্ট হিসাবে কি ইউজ হয়েছিল? ইথার ইউজ হয়েছিল, তাও আবার ড্রাই অ্যান্ড অ্যালকোহল ফ্রি। আশা করি আমাদের মনে পড়লো। আমাদেরকে প্রশ্ন করেছে কেন। প্রথম কথা, ইথানই বা কেন? অন্য কোনো অর্গানিক সলভেন্ট নিলে চলবে কিনা, অ্যান্ড ইথারটাকে আবার ড্রাই অ্যান্ড অ্যালকোহল ফ্রি হতে হবে কেন? এই দুটি হলো আমাদের কাছে প্রশ্ন। দেখো, আমরা একটা অ্যালকাইল হ্যালাইড নিয়েছি, ম্যাগনেসিয়াম ডাস্ট দিয়েছি, সলভেন্ট কিছু একটা ইউজ করেছি, আমরা আরএনজিএক্স পেয়েছি। এবার ধরে নিচ্ছি এই সলভেন্টটা অর্গানিক যে কমন সলভেন্টস দেখা যায়, যে সলভেন্টগুলো অর্গানিক রিঅ্যাকশনে প্রায়ই ব্যবহার করা হয়, যেমন ধরো অ্যালকোহল, ROH অ্যালকোহল একটা কমন অর্গানিক সলভেন্ট, যেমন ইথানল। অ্যাসিটোন একটা খুব পপুলার অর্গানিক সলভেন্ট। কার্বন টেট্রাক্লোরাইডও একটা খুব পপুলার অর্গানিক সলভেন্ট। এদেরকে তোমরাও অনেক রিঅ্যাকশনে সলভেন্ট হিসাবে দেখতে পাবে। এমনি ভাবে ক্লোরোফর্ম পপুলার, এন্ড আরো অন্যান্য বেশ কিছু অর্গানিক সলভেন্টস আছে। আমি কি এদেরকে এখানে সলভেন্ট হিসাবে ইউজ করতে পারবো? এটা হলো আমাদের কাছে কোশ্চেন। ধরে নিচ্ছি অ্যালকোহল সলভেন্ট হিসাবে নিয়েছি, ভালো কথা। গ্রিগনার্ড রিএজেন্ট তো তৈরি হলো, তৈরি হওয়ার সঙ্গে সঙ্গেই ওই গ্রিগনার্ড রিএজেন্ট নিজেকে আয়নে ব্রেক করলো। এই মাত্র আমরা আয়োনাইজেশন শিখেছি, তাই আমরা ইজিলি বলতে পারবো R- and NGX+। কার্বন আয়ন হাইলি রিঅ্যাক্টিভ। সে কি দেখতে পাবে? OH বন্ডে অক্সিজেনের ইলেকট্রন অ্যাট্রাকশনের জন্য হাইড্রোজেন পার্সিয়ালি পজিটিভ। দেখে নাও, অক্সিজেন ইলেকট্রন ড্রপ হচ্ছে, অক্সিজেন মাইনাস ডেল, হাইড্রোজেন প্লাস ডেল, অর্থাৎ একটা অ্যাসিডিক হাইড্রোজেন। অ্যাসিডিক হাইড্রোজেন বিষয়টা আমরা বহুবার ব্যবহার করেছি, কথাটাকে বারবার ওকে মনে করেছি আগের যে ক্লাসগুলো করেছি সেগুলিতে। তবু আমরা একবার এখানে আবার মনে করে নিই যে প্লাস ডেল চার্জ যখন হাইড্রোজেনে থাকে তখন তাকে অ্যাসিডিক হাইড্রোজেন বলে। প্লাস ডেল চার্জ হাইড্রোজেনে কখন থাকে? যখন হাইড্রোজেন ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সাথে বন্ডেড থাকে। কেন প্লাস ডেল চার্জ থাকে? ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের ইলেকট্রন অ্যাট্রাকশনের জন্য। কার্বন আয়ন তৎক্ষণাৎ সেই অ্যাসিডিক হাইড্রোজেনকে অ্যাটাক করবে। এইগুলো তোমাদের প্র্যাকটিস করার জন্য অ্যারো 1 যখন লিখে প্র্যাকটিস করবে তার জন্য তোমরা প্রথমে এই অ্যারোটি দেবে। যেই না এই বন্ডটা ফর্ম হলো, OH বন্ড O এর দিকে ব্রেক করে যাবে। এটা প্র্যাকটিসের অ্যারো 2। তাহলে কি কি প্রোডাক্ট? R বন্ড O, ইলেকট্রন পেয়ে অক্সিজেন মাইনাস, RO মাইনাসের সঙ্গে এবার MgX প্লাস, R মাইনাস হাইড্রোজেনকে পেয়ে হয়ে গেল R বন্ড H, অর্থাৎ একটা হাইড্রোকার্বন। তোমরা বলবে হাইড্রোকার্বন কেন? ধরে নাও এটা CH3 মাইনাস, তাহলে CH3 মাইনাস যদি H প্লাস কে পায় হয়ে যাবে CH4। CH4 তো মিথেন, সেটা তো একটা হাইড্রোকার্বন। এটা যদি ইথাইল হতো, ইথেন। এটা যদি ফিনাইল হতো, বেনজিন। অ্যালকাইল গ্রুপকে হাইড্রোজেন দিলেই তৎক্ষণাৎ সেটা হাইড্রোকার্বন হয়ে যায়, কারণ হাইড্রোকার্বন থেকে H মাইনাস করেই তো অ্যালকাইল গ্রুপ পাওয়া যায়। তাই অ্যালকাইল গ্রুপকে যদি আবার হাইড্রোজেন ফেরত দিচ্ছ, তুমি তো হাইড্রোকার্বনই পাবে। তাহলে কাজের কাজ কি হলো? আমরা কি গ্রিগনার্ড রিএজেন্টটা বানাতে পারলাম? বানাতে পেরেছিলাম, কিন্তু তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে সে সলভেন্টকেই অ্যাটাক করে দিল। এই সলভেন্ট হিসাবেই কিন্তু আমরা অ্যালকোহল নিয়েছি। সে সলভেন্টকে অ্যাটাক করে হাইড্রোকার্বন ফর্ম করে ডিস্ট্রয় হয়ে গেল। কে ডিস্ট্রয় হয়ে গেল? এই গ্রিগনার্ড রিএজেন্ট।
আচ্ছা বুঝলাম, এই যে গ্রিগনার রিয়েজেন্টের আয়োনাইজেশনে পাওয়া কার্বন আয়ন সে হাইলি রিঅ্যাক্টিভ হওয়াতেই যত সমস্যা। সলভেন্টে কোনো রিঅ্যাক্টিভ সাইট দেখলেই সেই গ্রিগনার রিয়েজেন্ট তার সঙ্গে রিঅ্যাক্ট করে যাবে। তাহলে তোমরা বলবে ঠিক আছে, অ্যালকোহল নেওয়া গেল না, কারণ অ্যালকোহল যদি সলভেন্ট হয় গ্রিগনার রিয়েজেন্ট অ্যালকেন বানিয়ে ফেলে বা হাইড্রোকার্বন বানিয়ে ফেলে। তো অ্যাসিটন ইউজ করুন, অ্যাসিটন ইউজ করাতে তো কোনো সমস্যা নেই। এবার অ্যাসিটনে দেখো, অক্সিজেন ইলেকট্রন অ্যাট্রাক্ট করছে, কার্বন পার্সিয়ালি পজিটিভ, অক্সিজেন পার্সিয়ালি নেগেটিভ। গ্রিগনার রিয়েজেন্ট বানিয়েছি, সলভেন্ট হিসাবে অ্যাসিটন নিয়েছি। গ্রিগনার রিয়েজেন্ট জন্মানোর সঙ্গে সঙ্গেই নিজেকে আয়োনাইজ করবে। কেন আয়োনাইজ করলো? এখানে প্লাস ডেল চার্জ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে হাইলি রিঅ্যাক্টিভ কার্বন আয়ন তৎক্ষণাৎ সেই পজিটিভ সেন্টারে অ্যাটাক করবে। পাই বন্ড ও এর দিকে ব্রেক করতে হবে, না তো কার্বনের ভ্যালেন্সি 5 হয়ে যাবে। নতুন বন্ড ফর্ম হলে পুরনো বন্ড তো ব্রেক করতেই হবে। যা হলো দেখে দেখে রেজাল্ট ড্র করি। CH3 বন্ড C, সিঙ্গল বন্ডেড O, ইলেকট্রন পেয়ে অক্সিজেন মাইনাস, C এর সাথে CH3, C এর সাথে নতুন বন্ড হলো R এর। তাহলে এই মাইনাসের পাশে কে? এই প্লাস। প্লাস যেখানে যেখানে মাইনাস পাবে সেখানে সেখানে যাবে। যতক্ষণ আর এর কাছে মাইনাস ছিল প্লাস তার পাশে ছিল, এবার যখন অক্সিজেন মাইনাস প্লাস তার পাশে যাবে। এই কম্পাউন্ডটাকে বানিয়ে গ্রিগনার রিয়েজেন্ট ডিস্ট্রয় হয়ে গেল। তাহলে অ্যাসিটোনও নেওয়া গেল না। তোমরা বুঝলাম অ্যাসিটোনও নেওয়া গেল না। তাহলে কার্বন টেট্রাক্লোরাইড নিন, তাহলে তো নিশ্চয়ই বিশেষ কিছু হবে না। কার্বন টেট্রাক্লোরাইডেও দেখো বাপু একই সমস্যা, হ্যালোজেন টানছে, কার্বন পার্সিয়ালি পজিটিভ। আমরা একটি বন্ডে দেখালাম ইন্ডাকটিভ এফেক্টটা, ওটা যে কোনো সিসিএল বন্ডে দেখাতে পারতাম। একটাই বন্ডে আমরা দেখালাম ক্লোরিন মাইনাস ডেল কার্বন প্লাস ডেল। তাহলে যেই না গ্রিগনার রিয়েজেন্ট জন্ম হবে তৎক্ষণাৎ একটা প্লাস ডেল সাইড দেখতে পেয়ে এখানে আয়োনাইজ হয়ে আর মাইনাস জেনারেট হবে, আর মাইনাস এখানে অ্যাটাক করে সিএল কে রিপ্লেস করবে, অর্থাৎ এর সাথেও রিঅ্যাক্ট করে যাবে গ্রিগনার। তাহলে এদের কোনোটাকেই ইউজ করা চলছে না। ইথার রিলেটিভলি নন পোলার সলভেন্ট, ইথারগুলি। তাহলে আমরা এখানে একবার বোর্ডটাকে ক্লিয়ার করে নিই, কিছুটা পোরশনকে ক্লিয়ার করি। ইথার ROR, এটি রিলেটিভলি নন পোলার কম্পাউন্ড। ইথারগুলির মধ্যে সবচেয়ে কমন ইথার হচ্ছে ডাইইথাইল ইথার। দুটো ভ্যালেন্সিটাই ইথাইল ইথার গ্রুপের, তাহলে হয়ে গেল ডাইইথাইল ইথার। এটিকে ইথারদের মধ্যে খুব কমনলি ইউজ করা হয়, অর্থাৎ যেখানে ইথার সলভেন্ট থাকে সেখানে সাধারণত ডাইইথাইল ইথারই থাকে, বা অন্য আরেকটি ইথারও থাকতে পারে, সেটা হলো এইটা। এগুলি কি? এগুলি সব এক একটি CH2। যারা লাইন স্ট্রাকচার বোঝো তারা তো বুঝেই গেছো, যারা বোঝো না তাদের জন্য আমি এভাবেও একবার ড্র করে দিলাম। এবার তাদেরকেও কিন্তু বোঝা শিখতে হবে, এভাবে সাহায্য নিলে সবসময় হবে না। এটা যা এটা ওটা, এর নাম টেট্রাহাইড্রোফিউরান। টেট্রাহাইড্রোফিউরান ছোট করে বলা হয় THF। এই ডাইইথাইল ইথার এন্ড THF দুটো খুব কমন ইথার, যাদেরকে সলভেন্ট হিসাবে ইউজ করা হয়। এই দুজনকে সলভেন্ট হিসাবে খুব ইউজ করা হয়। যেহেতু ইথার নন পোলার, তাই গ্রিগনার রিয়েজেন্টের সাথে এর কোনো রিঅ্যাকশন হয় না। ইথার ডাজ নট রিঅ্যাক্ট উইথ গ্রিগনার রিয়েজেন্ট, তাই গ্রিগনার রিয়েজেন্টের প্রিপারেশনে ইথারকে সলভেন্ট হিসাবে ইউজ করা হয়। এটা হলো ইথার ইউজ করার একটা রিজন। ইথার ইউজ করার একটা রিজন কি আমরা এখানটা ক্লিয়ার করি। ইথার কেন সলভেন্ট? একটা রিজন, ইথার
does not react with Grignard reagent. আরো একটি রিজন আছে, যেটা একটা বেশ ডিপার রিজন আর কি, যেটাকে বেশ ভাবনা চিন্তা করার প্রয়োজন হয়, আর কোশ্চেনটাও ওইখান থেকেই আসে। সেই রিজনটা এবার বলি, ইথারকে কেন সলভেন্ট হিসাবে ইউজ করা হয়েছে। তাহলে তোমরা কিন্তু এই দুটি ইথারকে মনে রাখো। এই ইথারটা তো তোমাদের খুব চেনা, কিন্তু টেট্রাহাইড্রোফিউরান তোমাদের খুব একটা চেনা নয়। মনে রাখবে টিএইচএফ অনেক অর্গানিক রিঅ্যাকশনে ইথার হিসাবে সলভেন্টের রোল প্লে করে। এবার তাহলে আমরা আসি আমাদের সেকেন্ড রিজনটায়, অর্থাৎ ইথার কেন গ্রিগনার্ড রিএজেন্টের প্রিপারেশনে সলভেন্ট হিসাবে ইউজ হয়। এই হয়ে গেল আমাদের গ্রিগনার্ড রিএজেন্ট। ম্যাগনেসিয়াম মেটালের অ্যাটমিক নাম্বার 12, তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে K2 L8 M2। তাহলে ম্যাগনেসিয়ামের আউটার মোস্ট সেলে দুটো ইলেকট্রন। তোমরা বলবে সেটা তো আমরা জানি, ম্যাগনেসিয়াম গ্রুপ 2 এলিমেন্ট, তাই আউটার মোস্ট সেলে দুটো ইলেকট্রন। তাহলে ম্যাগনেসিয়াম কিভাবে অক্টেট কমপ্লিট করে? আউটার মোস্ট সেলের দুটি ইলেকট্রন ম্যাগনেসিয়াম ছেড়ে দেয়, দুটি ইলেকট্রন ছেড়ে দিলে ইলেকট্রন থেকে গেল 10 and ম্যাগনেসিয়াম পেল +2 চার্জ, যাতে ইলেকট্রনিক কনফিগারেশনটা হয়ে যায় K2L8। এখন অক্টেট কমপ্লিট, অর্থাৎ আউটার মোস্ট সেলে 8 ইলেকট্রনস and ইলেকট্রনিক কনফিগারেশন ইজ লাইক নিয়ন। তো আমরা বলবো Mg+2 নিয়নের মতো স্টেবিলিটি পায়। তোমরা বলবে সেটাও আমরা জানি। এখানে কিন্তু ম্যাগনেসিয়াম ইলেকট্রন লুজ করে নিয়নের মতো ইলেকট্রনিক কনফিগারেশন পেয়ে স্টেবিলিটি পায়নি। কেন পায়নি? এখানে বন্ডগুলি কোভ্যালেন্ট বন্ড, অর্থাৎ ইলেকট্রন শেয়ারিং করে এই বন্ডগুলির ফরমেশন হয়েছে। তাহলে ম্যাগনেসিয়ামের আউটার মোস্ট সেলের যে দুটো ইলেকট্রন, সেই দুটো ইলেকট্রনের একটা এইটা, একটা এইটা। এই ইলেকট্রনটি শেয়ার হয়েছে অ্যালকাইল গ্রুপের একটি ইলেকট্রনের সাথে, and this is a covalent bond। এই ইলেকট্রনটা শেয়ার হয়েছে হ্যালোজেনের একটা ইলেকট্রনের সাথে, so this is another covalent bond। তাহলে ম্যাগনেসিয়ামের আউটার মোস্ট সেলে এখন টোটাল নাম্বার অফ ইলেকট্রন কত? আউটার মোস্ট সেলে দুটি ইলেকট্রন ছিল, এই দুটি ইলেকট্রন, আর and x এর সাথে ইলেকট্রন দুটি শেয়ার করায় ম্যাগনেসিয়ামের আউটার মোস্ট সেলে এখন টোটাল ইলেকট্রন হয়ে গেল 4, অর্থাৎ এই m সেলে টোটাল ইলেকট্রন হয়ে গেল 4। বা আমরা যেভাবে ইলেকট্রনিক কনফিগারেশন করি 1s2 2s2 2p6 3s2 সেভাবে, তাতে কিন্তু আউটার মোস্ট সেলে এখন টোটাল নাম্বার অফ ইলেকট্রন 4। তাহলে কি আমরা এখানে ম্যাগনেসিয়ামকে স্টেবল বলবো? না, আমরা বলবো ম্যাগনেসিয়ামের আউটার মোস্ট সেলে 4 ইলেকট্রনস আছে, কিন্তু হওয়া উচিত 8, তবেই অক্টেট কমপ্লিট হবে। তাহলে মোদ্দা কথা হলো, যেহেতু ইলেকট্রন লুজ করার বিষয় নয়, এখানে ইলেকট্রন শেয়ারিং করে বন্ড ফর্ম হয়েছে, তাই ম্যাগনেসিয়ামের অক্টেট এখানে ইনকমপ্লিট, যেখানে তার আউটার মোস্ট সেলে এখন টোটাল নাম্বার অফ ইলেকট্রন 4। তাই যদি এখন আউটার মোস্ট সেলে টোটাল নাম্বার অফ ইলেকট্রন 8 হয়ে যায়, তাহলে ম্যাগনেসিয়াম কিছুটা স্টেবিলিটি পাবে, কারণ আউটার মোস্ট সেল ইলেকট্রন দিয়ে ফিল্ড হয়ে যাবে। এই কাজটা করে ইথার। কিভাবে করে? এটা একটা ইথার মলিকিউল, এটা আরো একটা ইথার মলিকিউল, আর ও আর। আমরা জানি ইথারে অক্সিজেনে দুটো লোন পেয়ার প্রেজেন্ট থাকে, ইথারে অক্সিজেনে দুটো লোন পেয়ার প্রেজেন্ট থাকে। অক্সিজেন একটা লোন পেয়ার ইউজ করে ম্যাগনেসিয়ামের সাথে একটা কোঅর্ডিনেট বন্ড ফর্ম করে, অর্থাৎ অক্সিজেন একাই দুটো ইলেকট্রন দেয়, Mg শুধু অ্যাকসেপ্ট করছে। আরো একটা ইথার মলিকুলের অক্সিজেন লোন পেয়ার ইউজ করে ম্যাগনেসিয়ামের সাথে একটা কোঅর্ডিনেট বন্ড ফর্ম করে। হোক কোঅর্ডিনেট বন্ড ফর্ম, কিন্তু কোঅর্ডিনেট বন্ড একবার ফর্ম হয়ে গেলে সেটা কিন্তু কোভ্যালেন্ট বন্ডের মতোই, অর্থাৎ ইলেকট্রনগুলো ইকুয়াল শেয়ার হিসাবেই কিন্তু আমরা ধরি। তাহলে এখন ম্যাগনেসিয়ামের আউটার মোস্ট সেলে কয়টি ইলেকট্রন? 1 2 3 4 তো ছিলই, সঙ্গে এই যে দুটি ইলেকট্রন ইউজ করে বন্ড ফর্ম হলো, সেই দুটি ইলেকট্রনও এখন ম্যাগনেসিয়ামেরও আবার অক্সিজেনেরও।
আবার এই ইলেকট্রন দুটি ইউজ করে যে বন্ড ফর্ম হলো সেই দুটি ইলেকট্রন অক্সিজেনেরও আবার ম্যাগনেসিয়ামেরও। তাহলে আমি ডট দিয়ে একটা সার্কেল করলাম। তোমরা দেখো ম্যাগনেসিয়ামের আউটার মোস্ট শেলে এখন কটি ইলেকট্রন? 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ ম্যাগনেসিয়ামের আউটার মোস্ট শেলে এখন 8টি ইলেকট্রন হয়ে গেল। আমরা বলবো ম্যাগনেসিয়ামের অক্টেট এখন কমপ্লিট হলো, ম্যাগনেসিয়াম একটা স্টেবিলিটি পেল। ম্যাগনেসিয়ামের টোটাল ইলেকট্রন তাহলে কটা হলো? টোটাল ইলেকট্রন ছিল 12, সঙ্গে এই দুটি অক্সিজেনের কাছ থেকে আরো 4 ইলেকট্রন হয়ে গেল 18, অর্থাৎ কনফিগারেশন হয়ে গেল আর্গনের মতো। তাই টোটাল ইলেকট্রন 18 বা আউটার মোস্ট শেল ইলেকট্রন দিয়ে ফিল্ড, অর্থাৎ এখানে 8, সেই হিসাবেও টোটাল ইলেকট্রন 18। ম্যাগনেসিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন এখন হয়ে গেল আর্গনের মতো। এইভাবে ইথার কোঅর্ডিনেট বন্ড ফর্ম করে ম্যাগনেসিয়ামকে অক্টেট কমপ্লিট করতে হেল্প করে। আর এমজিএক্স এ ম্যাগনেসিয়ামের আউটার মোস্ট শেলে টোটাল ইলেকট্রন ছিল 4। প্রত্যেক ইথারের অক্সিজেন, দুটো ইথার মলিকুলের অক্সিজেন এক জোড়া করে ইলেকট্রন ইউজ করে কোঅর্ডিনেট বন্ড ফর্ম করলো, তাতে ম্যাগনেসিয়ামের আউটার মোস্ট শেলের অক্টেট কমপ্লিট হলো। তাহলে আমরা বলবো ইথার গ্রিগনার রিএজেন্টে ম্যাগনেসিয়াম মেটালের অক্টেট কমপ্লিট করে গ্রিগনার রিএজেন্টকে কিছুটা স্টেবিলিটি দেয়। স্টেবিলিটি দেয় মানে হলো বন্ডটা একটু হলেও স্টেবল হয়, খুব সহজে ডিকম্পোজ করে যাওয়া বা অন্য কোনো ধরনের সাইড রিঅ্যাকশন শো করা। গ্রিগনার রিএজেন্টের প্রিপারেশনের সময় কিছু সাইড রিঅ্যাকশন হয়। এবার অত ডিটেলস আমাদের প্রয়োজন হয় না বলে আমি সেই সব ডিটেলসে যাই না। আমরা এখানে শুধু বুঝবো ম্যাগনেসিয়ামের অক্টেট কমপ্লিট হয়ে গেল বলে গ্রিগনার রিএজেন্ট কিছুটা স্টেবিলিটি পেল, তাকে ইউজ করার যোগ্য হয়ে সে থাকলো, আমরা তাকে ইউজ করতে পারবো নানান অর্গানিক সিনথেসিসে। এই কথাটাই তোমাদেরকে এখানে বলতে হবে। এইভাবে ইথার যখন কোঅর্ডিনেট বন্ড ফর্ম করে তখন সেই কম্পাউন্ডগুলোকে বলে ইথারেট কম্পাউন্ড। যেহেতু দুটি ইথার কোঅর্ডিনেট বন্ড ফর্ম করেছে, আমরা এটাকে বলছি ডাই ইথারেট। এই কথাটি তোমরা যদি একটু মনে রাখতে পারো তো ভালো হয়, কারণ এমসিকিউ এ খুব অল্পের মধ্যে কোশ্চেনটা তোমাদেরকে জিজ্ঞাসা করে। হয়তো এভাবে জিজ্ঞাসা করতে পারে যে নিচের কোনগুলো দিয়ে ইথার গ্রিগনার রিএজেন্টকে স্টেবিলিটি দেয়, সেখানে একটা অপশন হয়তো এমন থাকলো ডাই ইথারেট কমপ্লেক্স ফর্মেশন। কমপ্লেক্স কম্পাউন্ডস আমাদের এখনো পড়া হয়নি, সেখানে আমরা দেখতে পাবো যখন কোনো মেটালের ভ্যাকেন্ট অরবিটাল, সেটা তার ভ্যাকেন্ট p অরবিটাল হতে পারে, ভ্যাকেন্ট d অরবিটাল হতে পারে, কোনো ভ্যাকেন্ট অরবিটালে ইলেকট্রন ডোনার কোন স্পিসিস ইলেকট্রন ডোনেট করে কোঅর্ডিনেট বন্ড ফর্ম করে, তখন সেই কম্পাউন্ডগুলোকে কোঅর্ডিনেশন কম্পাউন্ড বা কমপ্লেক্স কম্পাউন্ড বলে। এখানেও যেহেতু মেটালের সাথে অক্সিজেন কোঅর্ডিনেট বন্ড ফর্ম করেছে, তাই এগুলিকে আমরা কমপ্লেক্স বলতে পারি। কমপ্লেক্স বিষয়টা তখন তোমাদের খুবই পরিষ্কার হয়ে যাবে যখন কোঅর্ডিনেশন কম্পাউন্ডস তোমাদের পড়া হয়ে যাবে। তাহলে এই ডাই ইথারেট কমপ্লেক্স ফর্মেশনের মাধ্যমে ইথার ম্যাগনেসিয়ামকে, অর্থাৎ ওভারঅল গ্রিগনার রিএজেন্টটাকে স্টেবিলিটি দেয়। এই কথাটাই হলো সেই সেকেন্ড রিজন যে কেন ইথারকে সলভেন্ট হিসাবে ইউজ করা হয়। তাহলে সেকেন্ড রিজন, ইথার helps to attain octet of the Mg metal by coordinate bond formation. যেটাকে আমরা বলছি একটা ডাই ইথারিক কমপ্লেক্স। তাহলে এই দুটি রিজনের জন্য আমরা ইথারকে সলভেন্ট হিসাবে ইউজ করি। তো এই দুটি পয়েন্ট মনে রাখবে ইথার ইউজ করার কারণ। এবারে হচ্ছে ইথার তো ইউজ হলো, সেই ইথারকে কমপ্লিটলি ড্রাই
অ্যান্ড কমপ্লিটলি অ্যালকোহল ফ্রি হতে হবে কেন? এই কোশ্চেনটিও আমাদের কাছে আসে। ইথার ইউজ হয় বুঝে গেলাম, কিন্তু তাকে কমপ্লিটলি ড্রাই অ্যান্ড অ্যালকোহল ফ্রি হতে হবে কেন? এর অ্যান্সার আমরা একবার অলরেডি পেয়ে গেলাম একটু আগে, কিন্তু তখন আমি সেটাকে হাইলাইট করে দিতে ভুলে গেলাম, যে ওটা আমরা আবার দেখব, তাই আরো একবার আমি বলতে বাধ্য। কোন জিনিস ড্রাই না থাকে মানে সেখানে ময়েশ্চার আছে, আর ময়েশ্চার থাকা মানে ওয়াটার ভেপার প্রেজেন্ট থাকা। কোন জিনিস যদি ড্রাই নয় মানে সেখানে ময়েশ্চার আছে, ময়েশ্চার আছে মানে ওয়াটার ভেপার প্রেজেন্ট থাকা। আর যদি ইথারে অ্যালকোহল মিশে আছে, তাহলে ইথারে অ্যালকোহল থেকে যাওয়া। দুটো কম্পাউন্ডকে দেখো, কমন জিনিসটা খেয়াল করো। বলবে হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি অ্যাসিডিক হাইড্রোজেন ইজ প্রেজেন্ট, কারণ হাইড্রোজেন গুলো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সাথে বন্ডেড। আর অ্যাসিডিক হাইড্রোজেন থাকলে কি হয় একটু আগেই দেখে এলাম, যেই না রিয়েজেন্ট তৈরি হবে, তৈরি হওয়ার সঙ্গে সঙ্গেই সে নিজেকে আয়োনাইজ করে নেবে, কারণ সে রিঅ্যাকশন করার সাইট দেখতে পাচ্ছে। তাই ওই হাইলি পোলার কোভ্যালেন্ট বন্ডটা টিকবে না। আমি এই কোভ্যালেন্ট বন্ডটার কথা বলতে চাইছি। যখনই দেখা যাবে একটা রিঅ্যাকটিভ সাইট এসে গেছে, তৎক্ষণাৎ বন্ড আয়োনাইজ হয়ে যাবে। ব্যাস, কার্বন আয়ন অ্যাসিডিক হাইড্রোজেনকে অ্যাটাক করবে, বন্ড ওয়ের দিকে ব্রেক হয়ে যাবে। রেজাল্ট আর মাইনাস এইচ প্লাস কে পেয়ে হয়ে গেল হাইড্রোকার্বন। ইলেকট্রন পেয়ে এখানে হলো OH মাইনাস এন্ড MgX প্লাস মিশে হলো MgX-OH। এই যে ইলেকট্রন পেয়ে হলো OH মাইনাস এন্ড MgX প্লাস মিলে হলো MgX-OH। তো MgX-OH টা আবার কি? কিছুই না, আয়নিক ভেবে নাও। এটা +2, এটা -1, এটাও -1। একটা Mg+2, একটা X মাইনাস, একটা OH মাইনাস, সুন্দর চার্জ ব্যালেন্স। তা এর তো যা হওয়ার হলো সেটা না হয় ম্যাটার নয়, ম্যাটার হচ্ছে আর মাইনাস কি হলো ডিস্ট্রয়েড হয়ে গেল। কি ফর্ম করে? হাইড্রোকার্বন ফর্ম করে। একই অবস্থা এখানেও, তাই আমি কিছু না বলে লিখে গেলেই চলবে। অ্যাসিডিক হাইড্রোজেনে অ্যাটাক, bond breaks towards oxygen. Similar case, আর মাইনাস হাইড্রোজেন কে পেয়ে হয়ে গেল হাইড্রোকার্বন, আর ও মাইনাস MgX প্লাস। এটা আমরা একটু আগেই একবার ড্র করেছিলাম, কখন? যখন দেখছিলাম সলভেন্ট হিসাবে অ্যালকোহল কেন নেওয়া যায় না। সলভেন্ট হিসাবে যদি নেওয়া না যায়, তাহলে সলভেন্টে তার মিশে থাকাও চলে না। সেটাই আবার একবার দেখতে পেলাম। আর ও ইলেকট্রন পেয়ে মাইনাস, MgX প্লাস এন্ড RH। এই কারণেই যে ইথারকে ইউজ করছি তাকে ময়েশ্চার ফ্রি হতে হবে, তাকে অ্যালকোহল ফ্রি হতে হবে। তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে স্যার ময়েশ্চার ফ্রি বুঝি, যে এয়ারের কন্টাক্টে যেই আসে সেখানে ময়েশ্চার চলে আসে, অ্যালকোহল ফ্রি কথাটা কেন? ইথার তো এমনিতেই অ্যালকোহল ফ্রি হওয়া উচিত। আমরা যখন ইথার চ্যাপ্টারে যাব তখন দেখব অ্যালকোহল থেকেই ইথার বানানো হয়। অন্য মেথডও আছে, কিন্তু জেনারেলি অ্যালকোহল থেকেই ইথার বানানো হয়। তাই যে ইথারকে বানালাম তার মধ্যে যদি একটু আনরিঅ্যাক্টেড অ্যালকোহল থেকে যায়, তাহলে তো ইথারটা অ্যালকোহল ফ্রি হলো না। সেই জন্যই বলা হয়েছে ইথারটা যেন ভাই সত্যি অ্যালকোহল ফ্রি হয়। সলভেন্ট রিলেটেড কোশ্চেনস আমাদের সলিউশন করতে আমরা এবার পারব। এরপরে আসছে ইনার্ট গ্যাস অ্যাটমসফিয়ার কেন মেইনটেইন করতে হবে। তাহলে দেখো মেকানিজম ইম্পর্টেন্স পেল না, তার কি হলো? সলভেন্ট আর রিঅ্যাকশন কন্ডিশনই আমাদের মাথা খারাপ করে দেওয়ার জোগাড় করেছি। ইনার্ট গ্যাস অ্যাটমসফিয়ার মেইনটেইন করার কারণ হলো, যদি আমরা এয়ারের প্রেজেন্স রাখি, ধরে নাও কন্টেনারে এয়ার আছে, এয়ার থাকা মানে কিন্তু সেখানে এ থাকবে, এ থাকবে, এ থাকবে, কি হিসাবে? ময়েশ্চার হিসাবে।
আরো কম্পোনেন্টস থাকবে, N2 থাকবে, সবই থাকবে। এরা যারা, এরা প্রত্যেকে গ্রিগনারের সাথে রিঅ্যাক্ট করে। গ্রিগনারের সাথে বলতে কি, গ্রিগনার রিএজেন্টের সাথে এরা প্রত্যেকে রিঅ্যাক্ট করে। সেই কারণে আমরা এয়ার রাখতে পারি না। এর সাথে রিঅ্যাকশন আমরা এখনই দেখলাম, তবু না হয় আবারও দেখব যে বাবু অ্যাসিডিক হাইড্রোজেন আছে, গ্রিগনার রিএজেন্ট রিঅ্যাক্ট করে যাবে। আমাদেরকে এদের সাথে রিঅ্যাকশনগুলো একবার দেখে নিতে হবে। তাহলে যদি ধরো CO2 থাকে, মানে আমরা এয়ার ইউজ করেছি, সেখানে CO2 আছে, তাহলে এই হলো আমাদের CO2। কেউ কেউ তোমাদের মধ্যে এখনই বুঝেও গেছো হয়তো। CO বন্ড পোলার, দুদিকেই CO বন্ড আছে, আমরা একদিকেরটা দেখালেই আমাদের চলবে, তাই আমরা ইনিশিয়ালি এই দিকেরটা দেখাচ্ছি। অক্সিজেনের ইলেকট্রন অ্যাট্রাকশনে কার্বন পার্সিয়ালি পজিটিভ, অক্সিজেন পার্সিয়ালি নেগেটিভ, এই হলো পোলার বন্ড। আর আমরা তখন থেকে দেখে আসছি গ্রিগনার রিএজেন্ট পোলার বন্ড একেবারেই পছন্দ করে না। এই আমাদের গ্রিগনার রিএজেন্ট, এই হলো পোলার বন্ড, কিসে? CO2 তে। ব্যাস, হাইলি রিঅ্যাক্টিভ কার্বন আয়ন ইলেকট্রন ডেফিসিয়েন্ট সেন্টারে অ্যাটাক করবে। যেই না অ্যাটাক করবে, একটা পাই বন্ডকে ব্রেক হতে হবে। সেটা আমি এই দিকেরটাও দেখাতে পারতাম, একদিকের যে কোনো একটা CO পাই বন্ড ও এর দিকে ব্রেক হতে হবে, তা না তো কার্বনটির 5টা হাত হয়ে যাবে, ভ্যালেন্সি 5 হয়ে যাবে। দেখে দেখে রেজাল্ট ড্র করি। আর বন্ড সি, ডাবল বন্ড ও, সিঙ্গেল বন্ড ও, ইলেকট্রন পেয়ে মাইনাস, তার সঙ্গে মাইনাসের পাশে বসে আছে MgX প্লাস। ব্যাস, গ্রিগনার রিএজেন্ট ডিস্ট্রয়েড হয়ে গেল এয়ার এর কম্পোনেন্ট CO2 এর সাথে রিঅ্যাক্ট করে। এই কারণেই CO2 এর কন্টাক্টে গ্রিগনার রিএজেন্টের আসা চলবে না। এবার আমরা আসবো O2। O2 থাকলে কি সমস্যা হয় দেখি। O2, O ডাবল বন্ড O, এই হলো আমাদের O2। এই পাই বন্ডটা খুব ইজিলি ব্রেক করে O2 খুব সহজেই ডাই র্যাডিক্যাল ফর্ম করতে পারে। দেখে নাও, সিগমা বন্ড এটা যদি ধরে নিই তাহলে সেটা ইনট্যাক্ট আছে, কিন্তু পাই বন্ডটা হোমোলিসিস হয়েছে। এই ইলেকট্রনটা এই O পেয়েছে, এই ইলেকট্রনটা এই O পেয়েছে। অক্সিজেন খুব ইজিলি ড্রাই র্যাডিক্যালটা ফর্ম করে, সেই কারণেই তো অক্সিজেন খুব স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। এবার ধরো O2 সামনে গ্রিগনার রিএজেন্ট আছে, তাহলে গ্রিগনার রিএজেন্টের RMG বন্ডটাও সিমিলারলি ডাই র্যাডিক্যালটা ফর্ম করে। অর্থাৎ এই বন্ডটি, এই ইলেকট্রনটি R এর কাছে, এই ইলেকট্রনটি Mg এর কাছে, তাহলে ফর্ম হচ্ছে R ডট and MgX ডট। এবারে এদেরকে আমরা একটু সাজিয়ে বুঝিয়ে লিখি। প্রথমে লিখব R ডট কে, তারপরে লিখব অক্সিজেন ডাই র্যাডিক্যালটাকে, তারপরে লিখব MgX ডট কে। কেউ কেউ বুঝেই গেছো আমি কি করতে চলেছি। এবার এই R এর সাথে এই O এর একটা বন্ড, একটা করে ইলেকট্রন শেয়ার করে, এই O এর সাথে এই Mg এর একটা বন্ড, একটি করে ইলেকট্রন শেয়ার করে। রেজাল্ট R বন্ড O, বন্ড O, বন্ড MgX। যদি মাথা ধরে গেল, আমি শর্টকাট বলে দিই, আসলে এর মধ্যে কিছুই নেই। কি করতে হবে দেখো, আর লিখবো, MgX লিখবো, মানে আমাদের যে গ্রিগনার রিএজেন্ট তার আর লিখবো একদিকে, MgX লিখবো একদিকে,
মাঝে লিখবো O2 কে, ব্যাপারটা বুঝো। তারপর O2 এর পাই বন্ডটা মনে মনে মুছে দেবো, আর এদিকে একটা এদিকে একটা বন্ড করে দেবো। দেখে নাও ভালো করে, এই শর্টকাটটুকু জানলেই তোমার চলবে। আবার বলে দিই, আর MgX এর মাঝে আমরা O2 কে ঢুকিয়ে দেবো। দেখো আর এন্ড MgX এর মাঝে O2 চলে এসেছে। এবার O2 কে যদি মাঝে দিয়ে দিই, আমি তো আর ডাবল বন্ডটা দিতে পারবো না, অক্সিজেনের 3টে বন্ড হয় না। আর নতুন বন্ড যদি ফর্ম হলো, পুরনো বন্ড তো ব্রেক হতেই হবে, না তো ইলেকট্রন আসবে কোথা থেকে? বন্ড তো করবে ইলেকট্রনরা, ইলেকট্রন তো আর আকাশ থেকে পড়বে না, ওদের ইলেকট্রনগুলোকে শেয়ার করতে হবে। সেই কারণে আর এন্ড MgX এর মাঝে তোমাকে O2 কে ইনসার্ট করে দিতে হবে। ব্যাস, গ্রিগনার রিয়েজেন্ট ডিস্ট্রয়েড হয়ে গেল O2 এর সাথে রিঅ্যাক্ট করে। তাই O2 ও থাকা চলবে না। আর ময়েশ্চার তো এখনই দেখলাম, অ্যালকোহলে দেখলাম, ইথার কেন ময়েশ্চার কি হতে হবে সেখানে দেখলাম। আরো একবার দেখি, ভালো করে হজম হবে। এয়ারে ধরে নিচ্ছি ময়েশ্চার আছে, ওয়াটার ভেপার আছে, অক্সিজেন টানে, হাইড্রোজেন প্লাস দেবে, ব্যাস অ্যাসিডিক হাইড্রোজেন। এই আমার গ্রিগনার রিয়েজেন্ট, আয়নে ব্রেক করেছি, কতবার ধরে আয়নে ব্রেক করলাম, তারপরেও যেন ভুল না হয়। অর্থাৎ তোমরা নিজেরা যখন প্র্যাকটিস করবে, ভুল করেও এইটি করে দিও না, এটি করা চলবে না। এই কারণেই তোমাদের এটা হয়ে যায়, তোমরা আর কে বরাবর প্লাসই দেখতে অভ্যস্ত, প্লাস ডেল এন্ড দেখতে অভ্যস্ত, সে কারণে তোমাদের ভুল হয়ে যায়, সেটা করা চলবে না। দেখতে পাচ্ছ না, একটা মেটালকে মাইনাস করছো, সেটা কি হওয়া উচিত? তাও আবার অ্যালকালাইন আর্থ মেটাল সে মাইনাস হচ্ছে, সেটা হওয়া একদম উচিত নয়। এইভাবেই কিন্তু আয়নে ব্রেক করবে। কার্বন আয়নের অ্যাটাক, এই বন্ড এই দিকে ব্রেক। রেজাল্ট, আর এর সাথে এইচ এর বন্ড, হাইড্রোকার্বন হয়ে গেল, OH ইলেকট্রন পেয়ে মাইনাস, সঙ্গে MgX প্লাস। তাহলে হাইড্রোকার্বন ফর্ম করে গ্রিগনার রিয়েজেন্ট ডিস্ট্রয় হয়ে গেল। তাহলে এগুলি যদি রাখা না যায়, তার মানে এয়ারও রাখা যাবে না। তাহলে এই কারণে ইনার্ট গ্যাস অ্যাটমসফিয়ার মেইনটেইন করা, অর্থাৎ হয় আমি হিলিয়াম রাখবো, নয় আমি আর্গন রাখবো। যদি ইনার্ট গ্যাসগুলোই না পাই, ইনার্ট টাইপ গ্যাস N2 রাখবো। N2 কিন্তু ইনার্ট গ্যাসের মতোই বিহেভ করে, কারণ এই যে ট্রিপল বন্ড N2 তে, এটা ভেরি স্ট্রং, একে ব্রেক করা খুব কঠিন। সেই কারণেই N2 ভেরি লেস রিঅ্যাক্টিভ। তোমরা বোধহয় জানো, খুব কম রিঅ্যাক্টিভিটির জন্যই এয়ারে N2 78% আছে। যে সবচাইতে নন রিঅ্যাক্টিভ সে 78%। যারা সবচেয়ে বেশি শান্ত, পৃথিবীতে আসলে তেমন লোকই সংখ্যায় সবচেয়ে বেশি। তার কারণ এদের কাজ, N2 র কাজ O2 কে আর CO2 কে দুজনকেই ডাইলিউট করে রাখা। যাক, সেটা অন্য আলোচনার বিষয়। তাহলে হয় হিলিয়াম, নয় আর্গন, আর কিছু না হলে N2 গ্যাসের অ্যাটমসফিয়ার আমরা মেইনটেইন করব, কারণ N2 একটা ইনার্ট টাইপ গ্যাস। এই হয়ে গেল রিঅ্যাকশন কন্ডিশনের এক্সপ্লানেশন, যে কেন আমরা ইনার্ট গ্যাস অ্যাটমসফিয়ার নিই। তাহলে গ্রিগনার রিয়েজেন্টের সিনথেসিস থেকে আর যা কোশ্চেন আসতে পারে সেটা হলো, কোন হ্যালোজেন থাকলে গ্রিগনার রিয়েজেন্ট সহজে তৈরি করা যাবে। ধরো বলেছে RH প্লাস Mg ড্রাই ইথার আর MgX, X ক্লোরিন, X একবার ব্রোমিন, X একবার আয়োডিন। নিয়ে বলা হলো রিঅ্যাক্টিভিটির অর্ডারে সাজাও এই তিনটে হ্যালোজেন যখন লিভিং গ্রুপ হিসাবে, অর্থাৎ হ্যালোজেন হিসাবে থাকছে, তখন আমরা বলবো কি, যে
আয়োডিনের ভলিউম বা আকার সবচেয়ে বড়, এটা আয়োডিন। তাই কার্বনের সঙ্গে তার ওভারল্যাপ সবচেয়ে খারাপ, কারণ সাইজে মিসম্যাচ। আমরা জানি ওভারল্যাপিং অরবিটালদের সাইজে যত মিসম্যাচ আসে বন্ড তত উইক হয়। তাহলে CCl বন্ড, CBr বন্ড এন্ড C আয়োডিন বন্ড, তাহলে সাইজের দারুণ মিসম্যাচের জন্য Ci বন্ড উইকেস্ট। আর এই তিনটি বন্ডের মধ্যে মোটামুটি সাইজ কাছাকাছি হওয়ায় ওভারল্যাপটা বেটার, এই ওভারল্যাপিং জোনটা বেটার হবে, অর্থাৎ কার্বনের সঙ্গে ক্লোরিনের সাইজের মোটামুটি একটা ম্যাচিং থাকবে, ওভারল্যাপটা মোটামুটি বেটার হবে বলে এইগুলির মধ্যে এটি স্ট্রংগেস্ট। এখন যেহেতু ম্যাগনেসিয়ামকে এর মাঝে গিয়ে ঢুকতে হবে, তাহলে এই বন্ডটা তো ব্রেক করা দরকার। তাহলে CX বন্ড যত ইজিলি ব্রেক হবে তত ইজিলি গ্রিগনার রিএজেন্টটা তৈরি হবে। তাহলে কোন বন্ড সবচেয়ে রিঅ্যাক্টিভ হলো? Ci, কারণ এটা উইক বন্ড, ইজিলি ব্রেক হবে, ম্যাগনেসিয়াম ইজিলি মাঝখানে ঢুকে যেতে পারবে। আর সবচেয়ে এদের মধ্যে লেস রিঅ্যাক্টিভ কে হবে? CCl বন্ড, অর্থাৎ অ্যালকাইল ক্লোরাইড। এরকম একটা কোশ্চেন আসতে পারে। আর একটা কথা তোমাদের বলে রাখা দরকার, কোশ্চেন পেপার সলিউশন করার সময় কোন কোন পেজে একটা অদ্ভুত টার্ম বা ওয়ার্ড তোমরা দেখতে পাও, সেটা একটু বলে দিই। এই জিনিসটা UMPOLUNG, একে আমরা বলি উমপোলাঙ্গ। উচ্চারণটা খেয়াল করো, উমপোলাঙ্গ। যারা বাংলার জন্য তাদেরকে উমপোলাঙ্গ, উমপোলাঙ্গ কথার মানে হলো ডাইপোল ইনভার্সন। ডাইপোল ইনভার্সন, ইনভার্ট করা মানে আমরা ভালোই জানি পাল্টে যাওয়া বা উল্টে যাওয়া, এটা মানে হলো উল্টে যাওয়া। আর ডাইপোল মানে তো দ্বিমেরু। বিষয়টার এক্সাম্পলটি দেখিয়ে দিলেই তোমরা খুব ইজিলি জিনিসটা বুঝে যাবে, তাই বেশি কথা খরচা না করে এক্সাম্পল দেখা। ধরো একটা অ্যালকাইল হ্যালাইড আছে, উদাহরণটাও সঙ্গে সঙ্গে চালাই, CH3Cl আছে। এখানে বন্ড পোলারিটি কেমন? কার্বনের থেকে হ্যালোজেন মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে হ্যালোজেন ইলেকট্রন ড্র করে, তাহলে কার্বন এন্ড পার্সিয়ালি পজিটিভ, হ্যালোজেন এন্ড পার্সিয়ালি নেগেটিভ। সেটাই এখানেও হলো। এটা উদাহরণটা চলছে, হ্যাঁ, এক্সাম্পলটা চলছে এটা, আর এখানে জেনারেল ইকুয়েশনটা চলছে। তো তাহলে এই হলো ডাইপোল, যে মোর ইলেকট্রোনেগেটিভ সে মাইনাস দেন, যে লেস ইলেকট্রোনেগেটিভ সে প্লাস দেন। আমরা কি করলাম, এর সঙ্গে ম্যাগনেসিয়াম মিশিয়ে দিলাম, ড্রাই ইথার, ইনার্ট গ্যাস এসব লিখে দিলাম, তৈরি হয়ে গেল RGX। এখানে ডাইপোল কেমন? তখন থেকে আমরা কথা বলে আসছি কার্বন মোর ইলেকট্রোনেগেটিভ, তাই কার্বনে ইলেকট্রন ড্র করবে, তাই কার্বন দিকটা মাইনাস দেন, মেটাল দিকটা প্লাস দেন। এই হলো এখানে ডাইপোল। এবার এই দুটো ডাইপোলকে ট্যালি করাবো, ততক্ষণ আমি এক্সাম্পলটাও লিখে দিই, কমপ্লিট করে দিই। বলে হ্যাঁ স্যার, মিলিয়ে দেখলাম এখানে প্রথমে ছিল প্লাস ডেল, তারপরে ছিল মাইনাস ডেল, কিন্তু এখানে প্রথমে মাইনাস ডেল তারপরে প্লাস ডেল, বা বলা যায় আর এখানে প্লাস ডেল ছিল কিন্তু আর এখানে মাইনাস ডেল হয়ে গেছে। এবার এই কথাটি করো, ডাইপোল ইনভার্সন, দ্বিমেরু উল্টে যাওয়া। তাহলে কোনো একটি কম্পাউন্ডে যেমন ধরনের দ্বিমেরু থাকে, কোনো একটা প্রসেসের পর যদি সেই দ্বিমেরুটা উল্টে যায়, তখন যে ঘটনাটা হলো, যে ইনসিডেন্টটা হলো, দ্যাট ইজ কল্ড উমপোলাঙ্গ। এন্ড গ্রিগনার্ড রিএজেন্টের প্রিপারেশন হলো উমপোলাঙ্গের একটা এক্সাম্পল। আরো অনেক এক্সাম্পল হয়, এখানে যেহেতু উমপোলাঙ্গ হাজির হয়ে গেছে তাই এটা উমপোলাঙ্গের এক্সাম্পল, সেটা জেনে রাখলাম।
তাহলে উনকোলাম কোশ্চেনটা এলে তোমরা তার ডেফিনেশনও বলতে পারবে, ডেফিনেশন মানে কি, মিনিংটাও বলতে পারবে, অ্যান্ড একটা এক্সাম্পলও করে দেখিয়ে দিতে পারবে। অবশ্যই ডাইপোলগুলো শো করে দেবে যেন ক্লিয়ারলি বোঝা যায় যে হ্যাঁ ডাইপোল ইনভার্সন হয়েছে। আজকের ক্লাস অনেক অনেক লেন্দি হয়ে গেল, তোমরা যে শেষ পর্যন্ত ধৈর্য রাখলে তার জন্য তোমাদেরকে আমার ধন্যবাদ দেওয়া উচিত। গ্রিগনার রিয়েজেন্টের আজ আমরা যে প্রিপারেশন করলাম, এরপরে আজকে এগোচ্ছি না। গ্রিগনার রিয়েজেন্ট ইউজ করে কত ধরনের কম্পাউন্ড বানানো যায়, অর্থাৎ ইউজেস অফ গ্রিগনার রিয়েজেন্ট হেডিংটি আমি করে দিই যেন আমাদের আলোচনার সূত্রটা থাকে। এইটা হবে আমাদের নেক্সট দিনের টপিক, আর এটা কিন্তু খুবই ভাইটাল। অর্গানিক কম্পাউন্ডের সিনথেসিসে গ্রিগনার রিয়েজেন্টের দারুণ রোল আছে। তোমাদের কোশ্চেন পেপার, প্রত্যেক ইয়ারের কোশ্চেন পেপারে গ্রিগনার রিয়েজেন্ট রিলেটেড কোশ্চেন কোনো না কোনো ভাবে হাজির হবেই হবে। তাহলে পরের দিনের ক্লাসটা আমাদের খুব ইন্টারেস্টিং হতে চলেছে, আর তাকে সত্যি ইন্টারেস্টিং করার জন্য আজকের ক্লাসকে কমপ্লিটলি শিখবে, ভালো করে প্র্যাকটিস করবে, তারপর গ্রিগনার রিয়েজেন্টের ইউজটা আমরা পরের ক্লাসে শিখব। আজকের ক্লাস আমাদের এখানেই শেষ হলো।